ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। রাস্তায় প্রতিদিনের মতোই ভীষণ জ্যাম, যেরকমটা অন্যান্য দিন থাকে আর কি। মোহন নিজের ছোট্ট গাড়িতে একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। আজকের দিনটা মোহনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে অ্যানুয়াল সাইকেল মিটিং। মোহন বিগত 10 বছর ধরে একই কোম্পানিতে একই পোস্টে চাকরি করছে। এই বছর অন্যান্য বছরের মতন 5 জনের প্রমোশন অ্যানাউন্স হবে। মোহনের বিগত 10 বছরে কোনো প্রমোশন হয়নি, অথচ অনেকে মোহনের অনেক আগে কোম্পানিতে এসে মাত্র 3-4 বছর কাজ করে প্রমোশন পেয়েছে। কোম্পানির সিনিয়রিটির দিক থেকে দেখতে গেলেও মোহনের এই বছর প্রমোশন হওয়া উচিত, কারণ গত মাসে 10 বছর ও এই কোম্পানিতে কমপ্লিট করছে। এইচআর ডিপার্টমেন্ট থেকেও দেবাশিস দা মোহনকে আশ্বাস দিয়েছেন এই বছর প্রমোশন লিস্টে ওর নাম আছে। হঠাৎ সিগন্যাল গ্রিন হলো। মোহনের গাড়ি এগিয়ে চলল প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে। নবীনা সিনেমা হলের অপোজিটে একটা বহুতলে মোহনের অফিস। গাড়িটা অফিসের বাইরে পার্ক করে রেখে ও এগিয়ে চলল অফিসের দিকে। গুড মর্নিং স্যার। মোহনকে দেখে হেসে বলল সিকিউরিটি রতন দা। আরে গুড মর্নিং দাদা, গুড মর্নিং। সবাই কি এসে গেছে নাকি? রেজিস্ট্রারের খাতায় সাইন করতে করতে জিজ্ঞাসা করলো মোহন। হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে তো মিটিং স্যার। 10টা থেকে? কিন্তু কালকে তো রাজশ্রী আমায় বললো 10:30 থেকে মিটিং। মোহন যখন মিটিং রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, তখন অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। সবাই ওর দিকে এমন করে তাকিয়ে রইল যেন ভূত দেখেছে। কোম্পানির সিইও মিস্টার চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন প্রজেক্টরের সামনে। মিস্টার চ্যাটার্জি মোহনের দিকে এমনভাবে তাকালেন যেন তার দৈব শক্তি থাকলে মোহনকে একেবারে ভস্ম করে দিতেন। যদিও মুখে তখন তিনি কিছুই বললেন না। গত ফিনান্সিয়াল ইয়ারে কত পার্সেন্ট কোম্পানির গ্রোথ হয়েছে, কোন কোন হেডকোয়ার্টার গ্রোথে আছে আর কোন কোন হেডকোয়ার্টার ডিগ্রোথ করছে, এইসব কিছু প্রজেক্টরে দেখাচ্ছেন তিনি। এবার আমাদের রেসপেক্টেড সিইও স্যার প্রমোশন লিস্ট অ্যানাউন্স করবেন। এইচআর দেবাশিস বাবু একটা লিস্ট মিস্টার চ্যাটার্জির হাতে দিলেন। আমি প্রথমেই খুব গর্ব নিয়ে যার নাম অ্যানাউন্স করছি সে হলো মিস্টার রণজয় ধর ফর জোনাল সেলস ম্যানেজারের পোস্টে। সাথে সাথে গোটা ঘরে হাততালিতে ভরে উঠল। দ্বিতীয় প্রমোশন মিস্টার রাজীব মণ্ডল ও সৈকত সাহা ফর রিজনাল সেলস ম্যানেজার। মোহনের হৃদস্পন্দন দ্রুত হল। এই প্রমোশনটার ওপর ভরসা করেই নিউ টাউনের সুবিশাল ফ্ল্যাটটা নিয়েছে। তৃতীয় প্রমোশন কথাটা বলেই মিস্টার চ্যাটার্জি আটকে গেলেন। এইচআর দেবাশিস বাবুকে আলাদা করে পাশে ডেকে কিছু একটা বললেন তিনি। কিছুটা সময় পরে আবার এসে দাঁড়ালেন স্টেজে। তৃতীয় প্রমোশন মিস্টার সৈকত ব্যানার্জি আর রাজশ্রী গুহ ফর এরিয়া বিজনেস ম্যানেজার। মোহনের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। নিজের টাইয়ের নটটা একটু আলগা করল মোহন। এইচআর দেবাশিসদার সাথে চোখাচোখি হতেই দেবাশিসদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মোহন মনে মনে বলল, সব শেষ, সব শেষ। সবাইকে অবাক করে দিয়ে এবার মিস্টার চ্যাটার্জি একটু চেঁচিয়ে বললেন, কি মিস্টার মোহন সেন, কেমন লাগে নিজের জুনিয়র কলিগদের নিজের চোখের সামনে প্রমোশন পেতে দেখতে? মোহন মাথা নিচু করে রইল। আমি জানি তোমার কিছু বলার নাই, চুপ করে থাকা ছাড়া। এবার মোহন মুখ খুলল। স্যার, আমি তো লাস্ট দুটো কোয়ার্টার। জাস্ট শাট আপ মোহন।
তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি কি মনে করেছো যে দুটো কোয়ার্টারে 100% অ্যাচিভ করে তুমি অনেক কিছু করে নিয়েছো? তোমার ওয়াইটিডি দেখেছো? তোমার হেডকোয়ার্টারের ডিগ্রোথ আছে। লজ্জা লাগে না তোমার? আর তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলছো? মিস্টার দেবাশিস, মোহন যদি হেডকোয়ার্টারে আগামী 3 মাসে গ্রোথ দেখাতে না পারে, আমি কিন্তু ওই হেডকোয়ার্টারে অন্য কাউকে চাইব। হি ইজ গুড ফর নাথিং। ও ও ওকে ওকে স্যার। অফিসের ক্যাফেটেরিয়াতে মুখ গম্ভীর করে বসেছিল মোহন। ও দেখলো রাজশ্রী এদিকেই আসছে। রাজশ্রী এসে মোহনের পাশে দাঁড়াতেই মোহন হালকা হাসি দিয়ে ওকে বলল, কংগ্রেচুলেশনস রাজশ্রী, তোর প্রমোশনের জন্য সত্যিই আমি খুব খুশি হয়েছি। আরে ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তুই এইভাবে ক্যাফেটেরিয়াতে মুখ বেজার করে বসে আছিস কেন, সেটা তো বলবি। ও, আমাদের সিইও স্যারের কথাতে, তাই তো? আরে বাবা ছাড় না, প্রাইভেট কোম্পানির কাজ, এরকম সব কোম্পানিতে শুনতে হয় কথা, এইসব তো আছেই। শোন, আজকে একটা ট্রিট দিচ্ছি, অফিসের কয়েকজনকে বলেছি। তুই কিন্তু লেক ক্লাবে চলে আসবি, আর হ্যাঁ, বউকে সাথে করে নিয়ে আসবি। ওই ঢাকুরিয়া তো? আরে বাবা হ্যাঁ, সবে আমাদের সিইও স্যারের দৌলতে, বুঝলি? এবার রাজশ্রী একটা ইনভিটেশন কার্ড বার করে মোহনের হাতে দিল। ডিসেম্বরে আমার বিয়ে, অফিসের প্রায় সমস্ত কলিগকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আমি তো আর তোর মতো না যে কাউকে না বলে চুপিসারে বিয়ে সেরে নেব। তোর বিয়ের ঠিকটা কিন্তু আমি এখনো পাই, দিয়ে দিস কিন্তু ভাই। আরে হ্যাঁ হ্যাঁ, আগে তো তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাই। চলি রে মোহন, আজকে সন্ধেবেলায় তাহলে দেখা হবে। কোম্পানির সিইও মিস্টার চ্যাটার্জি আজকে অনেক অপমানজনক কথাবার্তা বলেছেন মোহনকে। তার উপর রাজশ্রী মোহনের থেকে এই কোম্পানিতে অনেক জুনিয়র হয়েও আজকে রাজশ্রীর প্রমোশন হয়ে গেল, কিন্তু মোহন পড়ে রয়েছে সে একই জায়গায়। সিইও সবকিছুতেই রাজশ্রীকে একটু বেশি পছন্দ করে, কিন্তু কেন যে হাত ধুয়ে মিস্টার চ্যাটার্জি মোহনের পেছনে পড়ে আছেন সেটাও কিছুতেই বুঝতে পারে না। মোহনের অবশ্য একটা বাজে স্বভাব আছে, আর সেটা হলো ও কোনো কিছু বলার আগে দুবার ভাবে না। অনেক সময় ম্যানেজমেন্টের নানান ভুলভ্রান্তি ও অফিসের সাইকেল মিটিংয়ে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছে, তবে সেটাই যেন ওর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এইদিকে নিউ টাউনের মতন জায়গায় এত টাকা লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে মোহন। প্রত্যেক মাসের শুরুতেই মোটা টাকায় ইএমআই গুনতে হচ্ছে ওকে। মোহন ভেবেছিল এই বছর অন্তত প্রমোশনটা হয়ে যাবে, কিন্তু প্রমোশন তো হলোই না, বরঞ্চ মিস্টার চ্যাটার্জি যেভাবে ওর পেছনে লেগেছেন এবার না চাকরিটা খোয়াতে হয়। মোহন উঠতে যাচ্ছিল, ঠিক এমন সময়ও দেখলো সুরেশ এদিকেই আসছে। কিরে, আজকে তাহলে সন্ধ্যাবেলায় আসছিস তো লেক ক্লাবে? হ্যাঁ দেখছি, ঠিক নেই রে। বলিস কি রে, এরম একটা পার্টি কেউ মিস করে নাকি? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই আমাদের সিও স্যারের কথাগুলো এখনো তুই হজম করতে পারিসনি, তাই তো? তুই আবার কবে থেকে এত সিরিয়াসলি সব কথা নেওয়া শুরু করলি বলতো? জানিসই তো ভাই, ওই মালটা একটু রাগজটা। ওর বউটা মারা যাওয়ার পর থেকে ও যেন আরো কেমন একটা হয়ে গেছে। তো শালা হাত ধুয়ে আমার পিছনে কেন পড়ে আছে সেটাই তো বুঝতে পারছি না। এটা অবশ্য যা বলেছিস, তোকেই দেখি সবসময় টার্গেট করে। শালা এমনিতেই ওই ফ্ল্যাটের ইএমআইটা না থাকলে আজকেই রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতাম। শোন, মাথা গরম করিস না। প্রাইভেট কোম্পানির চাকরির আজকে তোর পিছনে লাগছে, কালকে অন্য কারোর পিছনে লাগবে। আর দাঁতে দাঁত চেপে যখন এতগুলো বছর একই কোম্পানিতে কাটিয়ে দিলি, দেখ না কি হয়। ঠিক আছে রে সুরেশ, আমি চলি। আমার মনে হয় আজকে আমি আসতে পারবো না।
রাজশ্রীকে আমার তরফ থেকে সরি বলে দিস। তুই যেন কেমন একটা দিন দিন হয়ে যাচ্ছিস মোহন। আগে তো এরকম ছিলি না। কি হয়েছে সত্যি করে বল তো। পরে তোকে ফোনে সব বলবো। খুব ডিস্টার্ব আছি রে সব দিক থেকে। অফিস থেকে বেরিয়ে যেহেতু আগামীকাল ছুটি, একটা বারে গেল মোহন। ড্রিঙ্কস অর্ডার দিয়ে সামনের টেবিলে রাখা মেনু কার্ডে চোখ বোলাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ একজন ভদ্রলোক এসে মোহনকে বললেন, মিস্টার মোহন সেন, নমস্কার। আমি অমিতাভ নন্দী। আপনার সাথে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ বসুন। আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে সেসব অনেক কথা। ভদ্রলোক ওয়েটারকে ডেকে বললেন, ওয়েটার, আমার জন্য একটা হুইস্কি। এবার ভদ্রলোক নিজের ফোন থেকে একটা ছবি বার করে মোহনকে দেখালেন। মোহন ছবিটা দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল। এ তো অনিন্দিতার ছবি, যতটা ওর মনে হচ্ছে আর কি। তবে বেশ অনেকটাই আগের ছবি। কিন্তু এই লোকটার কাছে অনিন্দিতার ছবি এলো কোত্থেকে? দেখুন মোহনবাবু, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি হয়তো কথাগুলো আপনার কাছে খুব একটা প্লিজেন্ট হবে না, আর কথাগুলো শুনে যে আপনি অনেকটাই অবাক হবেন তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি। কোনো একজন সাহিত্যিক বলেছিলেন যে যাহা সত্য তাহা কল্পনার থেকেও বিচিত্র। দেখুন, আপনার এত বাজে কথা শোনার সময় আমার নেই। আপনি অনিন্দিতাকে কিভাবে চেনেন? ওর ছবি আপনার কাছে কি করে এলো সেটা বলুন। বলছি মিস্টার সেন, অত তাড়াহুড়ো করলে চলে। অ্যাকচুয়ালি আমার একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। আমি সাধারণত বেশিরভাগ সময়টা দুবাইতেই থাকি, কিন্তু আমার জন্ম কলকাতাতেই। 2016-তে যখন কলকাতায় আসি তখন অনিন্দিতার সাথে আমার পরিচয় হয়। কিভাবে পরিচয় হয় আপনার অনিন্দিতার সাথে? আসলে রাধিকা ওকে পাঠিয়েছিল আমার কাছে। রাধিকা? রাধিকা আবার কি? মিস্টার সেন, আপনি এত ইন্টেলিজেন্ট হয়েও বোকার মতো প্রশ্ন করেন। আমি দুবাইয়ে থেকে 1-2 সপ্তাহের জন্য বছরে কলকাতায় আসি, আর আমি কোনো চরিত্রবান মহাপুরুষও নই। এই ক্ষেত্রে বলা যায় আমি রাধিকার ক্লায়েন্ট, যদিও আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। আর রাধিকাকে সেটাও আপনাকে বলে দিতে হবে। মোহনা নিজেকে সংবরণ করতে পারল না, উঠে গিয়ে লোকটার কলার চেপে ধরলো। কি বললি? হ্যাঁ, তোর তোর এত বড় সাহস, তুই আমার বউকে নিয়ে এইসব? কাম ডাউন মিস্টার মোহন, উত্তেজিত হবেন না। নিজের জায়গায় বসুন। আমার কাছে এর অনেক প্রমাণ আছে। প্রমাণ আছে? কি কি প্রমাণ আছে? তোর তোর কথা যদি মিথ্যে হয় তোকে আমি এখানেই জ্যান্ত কবর দেব। নিজের রাগ নিজের স্ত্রীর জন্য বাঁচিয়ে রাখুন মিস্টার মোহন। অনিন্দিতার তলপেটের নিচে একটা বাটারফ্লাই ট্যাটু আছে, আর পিঠের ডান দিকের নিচে একটা জরুলো আছে। মোহন এবার একটু শান্ত হয়ে নিজের সিটে গিয়ে বসল। ভদ্রলোক নিজের পকেট থেকে একটা আইফোন বার করে ওকে দিলেন। দেখুন ছবিগুলো। ছবিগুলো দেখা মাত্রই যেন তেলে বেগুনে জ্বলে উঠল মোহন। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দেখুন মিস্টার মোহন, সি ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার মতো একজন সহজ সরল ঘরোয়া বাঙালি ছেলে কীভাবে ওর পাল্লায় পড়ল সেটা আমি জানি না। আর এই কথাগুলো আমি আপনাকে কোনোদিন বলতামও না যদি ও আমায় ব্ল্যাকমেল না করতো। আপনাকে ব্ল্যাকমেল করছে? কি কি কিভাবে? ও আমাদের অনেক গোপন ভিডিও করেছিল, সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছিল আমাকে। ও বলেছিল যে ওকে টাকা না দিলে ভিডিওগুলো আমার ওয়াইফকে গিয়ে দেখাবে, আর এই ভিডিওটা কে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে। কত মানে কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছ থেকে অ্যারাউন্ড 10 লাখ টাকা ডিমান্ড করেছিল। সেটা পরে নেগোসিয়েট করে ওকে 3 লাখ টাকা দিয়েছিলাম। সি ইজ এ ক্রিমিনাল। কিন্তু আপনি তখন পুলিশের কাছে গেলেন না কেন? দেখুন মিস্টার মোহন, টাকার অভাব আমার নেই। এই সমস্ত কিচ্ছা আমি পাবলিকলি আনতে চাইনি।
ব্যাপারটা জানা জানলে আমার মান সম্মান নষ্ট হতো। কিন্তু আপনি এই সমস্ত কথা আমাকে কেন বললেন? আপনাকে একটা কথা বলার ছিল মিস্টার মোহন। আপনাকে দেখে সহজ সরল মনে হয়। আমার মনে হয় না আপনি অনিন্দিতার ব্যাপারে খুব একটা বেশি কিছু জানেন, বা বিয়ের আগে বিশেষ খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেছিলেন। আমার যতদূর মনে হয় আপনাকে বিয়ে করার পেছনেও ওই মেয়েটির কোনো একটা বড় উদ্দেশ্য আছে। আমি ওকে যতটা চিনি, ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। সাবধানে থাকবেন মিস্টার মোহন। আর শুনুন, এটা আমার কার্ড, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন। আর একটা কথা, সেই দিন নিজের পারিবারিক মান সম্মানের ভয়ে সব কিছু মেনে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার স্ত্রীর সাথে আমার একটা পুরনো হিসাব বাকি আছে। ভীষণ রাগে মোহনের যেন সারা শরীর থরথর করে কাঁপছিল। অনিন্দিতা শেষ পর্যন্ত এইভাবে ঠকালো ওকে, যাকে খুশি রাখার জন্য মোহন গায়ের রক্ত জল করে পরিশ্রম করে চলেছে, দাঁতে দাঁত চিপে সহ্য করছে সমস্ত অপমান, লাঞ্ছনা, তিরস্কার, আর সে কিনা এরকম ভাবে ঠকাতে পারলো ওকে। ঘড়ির কাঁটায় এখন রাত 2:30, কিন্তু মোহনের চোখে ঘুম নেই। রাগে অভিমানে যেন ওর পুরো শরীরটা চলছে। ওই লোকটা অনিন্দিতার শরীরকে চেনে। ওর শরীরের কোথায় তিল আছে, কোথায় ট্যাটু আছে, কোথায় জরুল আছে, সবকিছু জানে ওই লোকটা। আর শুধু ওই লোকটাই কেন, হয়তো আরো অনেকেই। বিছানা থেকে নেমে এসে মোহন ব্যালকনিতে দাঁড়ালো। অনিন্দিতা এখন বিয়ে ঘরে ঘুমোচ্ছে। উইকেন্ডে সবসময় মোহন একটু ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। প্রথম এইসব নিয়ে অনিন্দিতার সাথে একটু কথা কাটাকাটি হলেও এখন ব্যাপারটাকে মেনে নিয়েছে। উইকেন্ডে অনিন্দিতা মোহনের জন্য খাবার রেখে দিয়ে শুয়ে পড়ে। মোহন বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা বাজে। যদিও এই ব্যাপারে এখনো মোহন অনিন্দিতাকে কিছুই বলেনি। ব্যালকনিতে দাঁড়িয়ে মোহনের হঠাৎ মনে পড়ে গেল অনিন্দিতার সাথে ওর সেই প্রথম দেখার দিনটা। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিল মোহন। কোনোদিন যে অনিন্দিতাকে স্ত্রী হিসাবেও পাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি মোহন। যদিও মা বাবার কিছুটা বিরুদ্ধে গিয়েই মেয়েটিকে বিয়ে করেছিল মোহন। এই ব্যাপারগুলো যদি এখন জানাজানি হয় তাহলে কি হবে? কোনোদিন মা বাবার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না ও। কি না করেনি মোহন অনিন্দিতাকে খুশি করার জন্য। গাড়ি বাড়ি নিজের যোগ্যতা থেকে অনেকটা বেশি করেছে, যেটা কোনোদিন স্বপ্নেও মোহন কল্পনা করতে পারেনি। কিন্তু এই ছিল তার পরিণতি। অনিন্দিতা বিয়ের আগে এসব করে বেড়াতো, কিন্তু কেন? ভীষণ রাগে ওর সারা শরীর যেন থরথর করে কাঁপছিল। মোহন আস্তে আস্তে করে বেডরুমে ঢুকে অনিন্দিতার পাশে গিয়ে দাঁড়ালো। ওর ইচ্ছা হলো এক্ষুনি বালিশটা মুখে চাপা দিয়ে খুন করে ফেলতে অনিন্দিতাকে। তারপর না হয় যা হবে দেখা যাবে, অন্তত কিছুটা শান্তি তো পাবেও। কি হবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থেকে? কিন্তু নিজেকে শান্ত করল মোহন। রাগের মাথায় কোনো কাজ করাটা ঠিক হবে না। অনিন্দিতা মোহনকে ঠকিয়েছে, আর তার শাস্তি ওকে আজ না হোক কাল পেতেই হবে। কিন্তু সবকিছু এমন ভাবে করতে হবে যাতে মোহনের নাম এতে না জড়ায়। অনিন্দিতার মতন একটা মেয়েকে খুন করে পুলিশের কাছে এগিয়ে সারেন্ডার করে সারা জীবন জেল খাটার কোনো মানেই হয় না। এমনিতেই ফ্ল্যাটের কিস্তি সময় মতো দিতে না পারার জন্য ব্যাংক থেকে অনবরত চাপ আসছে মোহনের ওপর। তার উপর কোম্পানির সিইও মিস্টার চ্যাটার্জি যেভাবে ওর পিছনে লেগেছেন, মনে হয় না চাকরিটা বেশি দিন থাকবে। এইসব কিছু ভাবতে ভাবতে সোফাতে বসে কখন যে দুটো চোখ লেগে গেল মোহন তা বুঝতেও পারল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হলো মোহনের। অনিন্দিতা কখন যেন একটা ব্ল্যাঙ্কেট ওর গায়ে চাপিয়ে দিয়ে গেছিল। তবে এটা দেখে ওর সারা শরীর যেন ঘৃণায় আরেকবার জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই যে এরকম একটা ঘটনা ঘটেছে যা সম্পূর্ণভাবে পাল্টে দেবে মোহনের জীবনকে,
সেটাও কখনো কল্পনাতেও ভাবেনি। কি গো, ঘুম ভাঙলো? এই, চা খাবে তো? দাও এক কাপ। আচ্ছা, আর শোনো, আমি একটু বেরোবো শপিং করতে। সাউথ সিটি মল থেকে আমার কিছু জিনিস খুব আর্জেন্ট নেওয়ার আছে। তোমার গাড়িটা একটু নিয়ে যাবো গো। হ্যাঁ, নিয়ে যাও। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? না, ভাবছিলাম তুমি যদি আবার কোথাও বেরো। আমি আর রোববার দিন কোথায় আর বেরোবো বলো? বলছিলাম, তোমার কিন্তু একবার তোমাদের এইচআরের সাথে কথা বলা উচিত ছিল। কি আর হবে কথা বলে? সবই কপাল, বুঝলে। মিস্টার চ্যাটার্জি যতদিন সিইও আছেন, আমার আর প্রমোশন হবে মনে হয় না। কিন্তু তুমি তো বলেছিলে যে এইচআর থেকে নাকি কনফার্ম করেছিল যে তোমার প্রমোশনটা হবেই। অনেকেই তো অনেক কিছু কথা দিয়েছিল অনি, কিন্তু কে কার কথা রাখে বলো আজকালকার দিনে? আমি এখন আর ওইসব নিয়ে ভাবি না। কপালে যা আছে দেখা যাবে। মন ছোট করো না মোহন, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি। মোহনের হাত চেপে ধরল অনিন্দিতা, তবে মোহন চোখ ফিরিয়ে নিল ওর থেকে। এই শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু বাথরুমে যাচ্ছি, স্নান করে বেরোবো। তোমার গাড়ির চাবিটা টেবিলের উপরে রেখো। মোহন হঠাৎ দেখল অনিন্দিতা আলমারিতে চাবি লাগিয়েই বাথরুমে ঢুকেছে। মোহন আস্তে আস্তে করে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো। অনিন্দিতা হয়তো অন্যমনস্কভাবে লকারটা খুলে রেখেই বাথরুমে গেছে। একবার মনে হলো লকারটা বন্ধ করে চাবিটা বিছানায় রেখে দেবে ও। কিন্তু কি মনে হতে হঠাৎ লকার খুলে একটা ফাইল বার করলো মোহন। বাথরুম থেকে এখনো শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। অনিন্দিতা সাধারণত বাথরুমে ঢুকলে আধ ঘন্টার আগে বেরোয় না। ফাইলটা ঘেটে মোহন দেখল কিছু দরকারি কাগজপত্র রয়েছে সেটায়। সেরকম কিছুই নেই। কিছু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড রয়েছে, কিন্তু শেষের দিকে একটা কাগজ দেখে মাথাটা ঘুরে গেল মোহনের। এটা কি? লাইফ ইন্স্যুরেন্স? মোহন সঙ্গে সঙ্গে টেবিল থেকে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলে নিল পেপারটায়। তারপরে ফাইলটাকে সযত্নে লকারে রেখে আলমারিটা বন্ধ করে চাবিটা বিছানার উপরে রেখে দিল। আরে মোহন যে, কি খবর? তুই তো ডুমুরের ফুল হয়ে গেলি ভাই। যতবার তোর একারও তো দোষ না। আমিও তো আর তোর নতুন ফ্ল্যাটে বারবার যেতে বলা সত্ত্বেও একবারও যেতে পারলাম না। সেসব কথা নয়, পরে হবে ভাই। একটা দরকারে এসেছি তোর কাছে। ওহো, হ্যাঁ বল, কি দরকার? মোহন নিজের পকেট থেকে ফোনটা বার করে ইন্স্যুরেন্সের ছবিটা একবার দেখালো রমেশকে। রমেশ সেটা ভালো করে দেখে বলল, ওরে বাবা, এ তো বিশাল ব্যাপার রে। 10 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স। মোহন কিছুটা অবাক হলো। 10 কোটি টাকা? আর নমিনি কাকে করা আছে? নমিনি তো দেখছি ভাই তোকে করা আছে, মিস্টার মোহন সেন। তার মানে অনিন্দিতা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টে মারা যায়? আরে বাবা হ্যাঁ, তোর স্ত্রী যদি কোনো দুর্ঘটনায় মারা যায় বা খুন হয়, তাহলে তুই হবি এই 10 কোটি টাকার মালিক, বুঝেছিস? ইয়ার কি মারলাম। যাই হোক, বৌদিকে কি আবার বলিস না জানো। না না, ওইসব নিয়ে তুই নিশ্চিন্তে থাক। কিন্তু ভাই, এটা নিয়ে আবার আমার কাছে আসার কি দরকার ছিল? বৌদিকে তো জিজ্ঞাসা করে নিতে পারতিস। আরে হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে তোর কাছে পাঠিয়েছে। কিন্তু ভাই, এটার জন্য তো
অনেক টাকা প্রিমিয়ামও দিতে হয় প্রতি মাসে। বৌদি এত টাকা লাইফ ইন্স্যুরেন্স কেন করাতে গেলেন কে জানে। রমেশের চেম্বার থেকে বেরিয়ে মোহন রাস্তায় এসে দাঁড়ালো। ওর মাথায় তখন একটাই কথা ঘুরছে, যার কেউ নেই তার ভগবান আছে। 10 কোটি টাকা পাওয়া যাবে যদি অনিন্দিতা কোনোভাবে মারা যায়। 10 কোটি, এই 10 কোটি টাকার মধ্যে মাত্র 80 লাখ টাকাতেই ফ্ল্যাটের ইএমআই শোধ হয়ে যাবে। আর এই পুরোনো খাটারা গাড়ি নিয়ে ওকে আর চলতে হবে না। টাকাটা একবার হাতে এলেই রেজিগনেশন ছুঁড়ে মারবে ওই জানোয়ারটার মুখে। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। তবে যা কিছু ওকে করতে হবে প্ল্যান মাফিক করতে হবে। রমেশের ওই শেষের কথাটা বারবার মনে করতে লাগলো মোহন। যদি কোনোভাবে তোর স্ত্রী কোনো দুর্ঘটনায় মারা যায় বা খুন হয়, তাহলে পরে ওই 10 কোটি টাকা তুই পাবি। কিন্তু একার পক্ষে এটা কখনোই সম্ভব নয় ওর। এই জন্য ওর আরো এমন কাউকে দরকার যে মোহনের মতন একই জায়গাতে রয়েছে, যে টাকার জন্য সবকিছু করতে পারে, এমনকি কাউকে খুনও করতে পারে। আচ্ছা, যদি কোনো কন্ট্রাক্ট কিলারকে দিয়ে যদি অনিন্দিতাকে মার্ডার করানো হয়? মোহন দেখল সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। পরের দিন সকালে অফিসের ক্যাফেটেরিয়াতে ঢুকে মোহন দেখল সুরেশ টেবিলে মাথা নিচু করে বসে আছে। ব্যাপারটা বেশ আশ্চর্য লাগলো ওর। সুরেশ সাধারণত এরকম মুখ গোমরা করে থাকে না কখনো, খুবই হাসি খুশি থাকে ও। বেশ কয়েকদিন সুরেশ অফিসেও আসেনি, ওর মায়ের শরীর খারাপ নিয়ে ব্যস্ত ছিল নাকি। কিরে সুরেশ, এখানে এইভাবে বসে আছিস মুখ গোমড়া করে? কয়েকদিন তো অফিসেও আসিসনি, কি হয়েছে সত্যি করে বল তো। আর বলিস না রে ভাই, মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, অথচ পকেটে একটা পয়সা নেই যে মায়ের চিকিৎসা করব। এই তো 2 মাস আগে ধার দেনা করে মেজ বোনের বিয়ে দিলাম। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এমনিতেই বাড়িতে রোজ পাওনাদারদের ভিড় লেগেই রয়েছে। তারপর ছোট বোন কলেজে বিএসসি পড়ছে, সেখানেও অনেক খরচা। সর্বনাশ, কি বলছিস রে? হ্যাঁ রে ভাই, তুই তো সবই জানিস যে বাবা মারা যাওয়ার পর মা কত কষ্ট করে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। দেখ আজকে মায়ের এই অবস্থা, আর আমি ওনার ছেলে হয়ে কিছুই করতে পারছি না রে, কিছুই করতে পারছি না। কথাটা বলেই চোখ দুটো ছলছল করে উঠল সুরেশের। সুরেশ এবার মোহনের দুটো হাত চেপে ধরে বলল, ভাই ভাই ভাই, তুই যদি 2 লাখ টাকা আমাকে ধার দিস, এই সময় খুব আমার খুব উপকার হয় রে ভাই। কিন্তু মোহনেরও যে কিছুই করার নেই। ও গম্ভীর স্বরে সুরেশকে জবাব দেয়, আমি বুঝতে পারছি সুরেশ, তুই কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু বিশ্বাস কর ভাই, এই মুহূর্তে আমার কাছে একটা পয়সা নেই। তুই তো জানিস যে নিউ টাউনের ওই ফ্ল্যাটটা কিনতে গিয়ে আমি পুরো সর্বশান্ত হয়ে গেছি। তারপর তো অনিন্দিতার এটা ওটা সেটা লেগেই রয়েছে। তাহলে কি আর আমার মাটা বাঁচবে না মোহন? বাঁচাতে পারবো না? মোহন সুরেশের হাত দুটো চেপে ধরল। তোর মা বাঁচবে সুরেশ, আমরা বাঁচাবো তোর মাকে, আমরা সবাই বাঁচাবো। আমাদেরকে বাঁচাতে হবে, কারণ ভগবান যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বাঁচার অধিকার আমাদের সবার আছে। আর এই অধিকার আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না ভাই। শোন, তুই কালকে একবার আমার সাথে দেখা কর, কিছু একটা ব্যবস্থা করছি। জায়গাটা বেশ নির্জন। এই প্রজেক্টটা কমপ্লিট হতে হতে অর্ধেক কাজ হয়ে
বহুদিন ধরে পড়ে রয়েছে কোনো এক মামলা মোকদ্দমার চক্করে। মোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সুরেশ ফ্ল্যাটের নিচে এসে ফোন লাগালো ওকে। কিরে, কোথায় তুই? হ্যাঁ, উপরে চলে আয়, 4th ফ্লোর। কিছুক্ষণ পরে মোহন দেখলো সুরেশ এদিকেই আসছে। আরে ভাই, আয় আয়। কিরে, তুই হঠাৎ আমাকে এখানে কেন ডাকলি? আরে কিছু না, আগে বল কাকিমা এখন কেমন আছেন? ভালো না রে। ইমিডিয়েটলি ভালো কোনো জায়গা থেকে ট্রিটমেন্ট শুরু না করালে কোনো আশা নেই। দেখ সুরেশ, যে কথাটা আজকে আমি তোকে বলতে চাইছি সেটা কিন্তু এই 4 দেয়ালের মধ্যেই থাকবে। আমি একটা সলিউশন খুঁজে বার করেছি যাতে তোর আর আমার দুজনেরই প্রবলেম সলভ হতে পারে। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু সেটা কি সেটা তো বলবি। দেখ সুরেশ, আমি তোকে 2 লাখ না, আমি তোকে পুরো 5 কোটি টাকা দেব। কি? 5 কোটি টাকা? এই তুই কি পাগল হয়েছিস? অত টাকা তুই কোথায় পাবি? আরে বাবা, সব বলছি দাঁড়া, এটা ভালো করে দেখ। কথাটা বলে নিজের ফোনটা এগিয়ে দিল মোহন। আরে কি এটা? দেখে তো কোনো একটা মনে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের পেপার। হ্যাঁ, এটাই তোর আর আমার সমস্ত সমস্যা সলভ করতে পারে। তুই কি আমাকে এই দুপুরবেলা ইয়ার্কি মারার জন্য এখানে ডাকলি মোহন? ওইদিকে আমার অসুস্থ মা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর খুঁজছে। পাওনাদাররা এসে আমাকে বাড়িতে দুবেলা করে শাসিয়ে যাচ্ছে, খুনের হুমকি দিয়ে যাচ্ছে, আর তুই আমাকে এখানে এনে কার না কার একটা লাইফ ইন্স্যুরেন্সের পেপার দেখাচ্ছিস। দেখ ভাই, আমি তোকে কোনো ইয়ার্কি মারার জন্য এখানে ডাকিনি। জিনিসটা ভালো করে বোঝ, এটা অনিন্দিতার লাইফ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট। দাঁড়া, অনিন্দিতা মানে তোর বউয়ের? হ্যাঁ, ঠিকই ধরেছিস। তো তোর তোর বউয়ের লাইফ ইন্স্যুরেন্স সার্টিফিকেট নিয়ে আমরা কিভাবে কোটিপতি হব শুনি? দেখ সুরেশ, ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা আগে শোন, আগেই হাউমাউ করে চিৎকার করিস না। অনিন্দিতার নামে 10 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স করা আছে, তার মানেটা বুঝতে পারছিস? এর আবার না বোঝার কি আছে? তার মানে তোর বউ যদি মারা যায় তাহলে যাকে তোর বউ নমিনি করে যাবে সে 10 কোটি টাকা পাবে? হ্যাঁ, ঠিকই ধরেছিস। আর ধর সেই নমিনিটা আমি। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তার জন্য তো তোর বউকে আগে মরতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই মেয়েটা আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে। কথাটা বলেই একটা নোংরা খিস্তি করলো মোহন। ওই মেয়েটা না থাকলে আমি আজকে কোনোদিনও এরকম বিপদে পড়তাম না। ওই আমাকে জোর করে ওই নিউ টাউনের দামি ফ্ল্যাটটা ইএমআইতে নিতে বাধ্য করেছিল। ওই আমাকে বাধ্য করেছিল সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনতে। ভাই, আমি সব কিছু করেছি ওকে খুশি রাখার, কিন্তু ভাই যখন জানতে পারলাম আসলে ও একটা নোংরা মেয়ে, আমি নিজের রাগ ধরে রাখতে পারিনি। আমি ঠিক করেছিলাম সেই রাতেই ওকে আমি খুন করব, কিন্তু কিন্তু পারিনি। কারণ ওরকম একটা মেয়েকে ওই রকমভাবে খুন করে পুলিশের কাছে সারেন্ডার করে সারা জীবন জেল খাটার কোনো মানে হয় না। সেসব তো নাই বুঝলাম, কিন্তু তুই এখন কি করতে চাইছিস? আমরা অনিন্দিতাকে প্ল্যান করে মার্ডার করব, আর তারপর ওর লাইফ ইন্স্যুরেন্সের 10 কোটি টাকা নিয়ে দুজনে কোটিপতি হয়ে যাব। তুই তুই কি খেপেছিস মোহন? এসব তুই কি বলছিস? তোর কি আমাকে একটা খুনি মনে হয়? খুনি তো আমিও নই রে সুরেশ, আমিও খুনি নই। যদি হতাম তাহলে তোকে কবেই খুন করে পুঁতে দিতে পারতাম মাটির তলায়। ওর সত্যিটা আমি যেদিন জানতে পেরেছিলাম ওই লোকটার কাছ থেকে, কত মানুষের বিছানা গরম করেছে ও। আর আমি শালা ওকে পাগলের মতো ভালোবেসে নিজের সর্বস্ব হারিয়ে আজ রাস্তায় নিজের মা বাবাকেও ছেড়েছিলাম ওর জন্য। দেখ মোহন, আমি জানি না তোর সাথে কি হয়েছে আর তুই কেন এই সমস্ত কথা বলছিস, তবে এইসবের মধ্যে আমি নেই।
আজকে এখানে আমাদের মধ্যে যা কথা হলো এটা আমাদের দুজনের মধ্যেই থাকবে, কিন্তু তোর এই সবে আমি তোর সঙ্গ দিতে পারবো না। এইসব কাজ আমার দ্বারা হবে না, তুই আমাকে ক্ষমা করিস। কথাটা বলে সুরেশ চলে গেল। মোহন এক দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইল। মোহন সুরেশকে অনেক ছোটবেলা থেকে চেনে। স্বাভাবিক, এইসব করতে যে ও রাজি হবে না সেটা খুব ভালো করেই জানতো মোহন। মোহন পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। কেন জানি না ওর তখনও মনে হচ্ছিল সুরেশ ওর কাছে আসবে, কারণ সুরেশকে মোহন ছোটবেলা থেকে চেনে। নিজের মাকে বাঁচাতে ও যে কোনো কাজ করতে পারে। দেখুন সুরেশ বাবু, আপনাকে তো আগেই বলেছি আপনার মাকে ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিট করতে হবে এখানে। তা নইলে কিন্তু ওনার আর কন্ডিশন আরো ক্রিটিক্যালের দিকে যাবে, আর ওনাকে পরে কিন্তু বাঁচানো যাবে না। কিন্তু কিন্তু স্যার, আমি তো টাকাটা অ্যারেঞ্জ করতে পারিনি। দেখুন সুরেশ বাবু, এর আগেও আপনি এই একই কথা বলেছেন। আমাদের তো হাত পা বাঁধা, এখানে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে আমরা মিনিমাম রেট বলেছি, আপনার তো মায়ের কোনো মেডিক্লেমও নেই। যাই হোক, যেভাবে হোক কালকের মধ্যে টাকাটা অ্যারেঞ্জ করুন, তা না হলে কিন্তু আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। সন্ধ্যায় ক্লান্ত পায়ে সুরেশ বাড়ি ফিরে এলো। মায়ের অবস্থা দিনে দিনে আরো ক্রিটিক্যাল হয়ে উঠছে, অথচ কিছুতেই কিছু করা যাচ্ছে না। অলরেডি মাথার উপরে দুটো লোন চলছে। মাস তিনেক আগেই মেজ বোনের বিয়ের জন্য মোটা টাকা ব্যাংক থেকে লোন নিতে হয়েছিল সুরেশকে। এখন যে কোথাও থেকে টাকাটা ধার নেবে তারও কোনো উপায় নেই। কি রে দাদা, মায়ের অবস্থা কেমন দেখলি? ভালো না রে ছুটকি। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু আর কি বলবেন, সেই একই কথা। ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করতে না পারলে মাকে আর বাঁচানো যাবে না। আচ্ছা, জামাইবাবুর কাছে ধার চাইলে হয় না? ধুস, তোর কি মাথা খারাপ হয়েছে রে ছুটকি? সমার বিয়ে হয়েছে এখনো 2 মাস হয়নি, এর মধ্যেই হাত পাততে যাব ওর বরের কাছে? সে একটা ব্যবস্থা করা যাবে। এখন তোর সামনে পরীক্ষা, এখন পরীক্ষায় মন দে। আমার আর এবার মনে হয় পরীক্ষাটা দেওয়া হবে না রে দাদা, কালকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সুরেশের হঠাৎ মনে পড়ল ছুটকি 3000 টাকা চেয়েছিল আগের সপ্তাহে কলেজের ফর্ম ফিল আপের জন্য। সত্যি, মানুষ যখন বিপদে পড়ে কিভাবে চতুর্দিক থেকে বিপদে পড়ে সেটা সুরেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছুটকিকে টাকাটা দিতে না পারলে হয়তো ওকে পরীক্ষায় বসতে দেবে না। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল সুরেশের। ও উঠে গিয়ে দরজা খুলতেই দেখে দরজায় রহমান দাঁড়িয়ে রয়েছে। আরে কি ব্যাপার সুরেশ বাবু, আমাদের তো ভুলে গেলেন। আরে না না রহমান ভাই, আপনাকে কি করে ভুলতে পারি? বোনের বিয়ের সময় আপনি যেভাবে আমাকে সাহায্য করেছিলেন। আরে সেটাই তো সমস্যা হয়ে গেছে সুরেশ বাবু, আপনাকে সাহায্য করতে গিয়ে তো এখন আমি পুরো ডুবে গেছি। হে বাবা, না না রহমান ভাই, আপনি ডুববেন কেন? আসলে আমার মায়ের শরীরটা খুব খারাপ। আপনার টাকাটা আমি যত তাড়াতাড়ি সম্ভব। আরে রাখ তো তোর টাকা। শালা তুই এরকম ভিখারি জানলে তোকে কোনোদিনও এর টাকা পয়সা দিতাম না। তুই ওই টাকায় জীবনে আমাকে দিতে পারবি না। শোন, 1 সপ্তাহের মধ্যে বাড়িটা খালি করবি, বুঝছিস? রহমান ভাই, এ কি বলছেন? বাড়ি খালি খালি করে দিলে আমরা যাব কোথায়? সেসব আমি জানি নে, সামনের 1 সপ্তাহ টাইম আছে তোর।
বোন আর নিজের মাকে নিয়ে ঘর খালি কর, বুঝলি? এটা ভুলে যাস না, তোর ছোট বোন কিন্তু আমাদের পাড়া দিয়েই কলেজে যায়। কথাটা বলেই রহমানের চোখ গেল পিছনে দাঁড়িয়ে থাকা ছুটকির দিকে। একটা পৈশাচিক হাসি ফুটে উঠল রহমানের ঠোঁটে। না না, না না রহমান ভাই, এসব আপনি কি বলছেন? ও ও তো এসব ব্যাপারে কিছুই জানে না। আরে জানে না তো কি হচ্ছে, এখন জানবে, সবাই জানবে তুই একটা কত বড় বেঈমান। শোন, আমি 1 সপ্তাহ পরে আবার আসবো, বাড়িটা যেন এসে খালি দেখি, ঠিক আছে? সুরেশ মাথায় হাত দিয়ে দরজার গোড়ায় বসে গেল। কি হবে এখন? রহমান ভাইয়ের এতগুলো টাকাই অল্প সময়ের মধ্যেই বা কি করে দেওয়া হবে? তারপরে মাকেও ইমিডিয়েট অ্যাডমিট না করালে মাকেও আর বাঁচানো যাবে না। মোহন বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। সুরেশ ফোন করছে। হ্যাঁ সুরেশ, বল। ভাই, তোর সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে, কখন দেখা করতে পারবি? হয় না, কালকে তাহলে ওই একই জায়গায় আয় যেখানে তোর সাথে দেখা করেছিলাম সেদিন। ঠিক আছে রে। ফোনটা কেটে দিল মোহন। যদিও মোহন এটা খুব ভালো করেই জানতো যে দেরি হলেও সুরেশ ওর কাছে আসবে। সুরেশকে মোহন ছোটবেলা থেকেই চেনে। নিজের পরিবারকে বাঁচাতে সুরেশ যে কোনো পর্যায়ে যেতে পারে, যা কিছু করতে পারে, এমনকি যে কাউকে খুনও করতে পারে। পরের দিন মোহন যথাসময়ে দেখা করলো সুরেশের সাথে। আজকে অবশ্য সুরেশ আগে থেকে ওখানে এসে দাঁড়িয়েছিল। সুরেশকে দেখে অবশ্য কিছুটা খারাপ লাগলো মোহনের। এই কদিনে কি অবস্থা হয়েছে সুরেশের চোখ মুখের। মানুষ যখন অসহায় হয় তখন যে মানুষের কি অবস্থা হয় সেটা সুরেশকে না দেখলে বোঝা যায় না। যদিও মোহনের নিজের অবস্থাও কিছু কম শোচনীয় নয়। বিগত 3 মাস ধরে ফ্ল্যাটের ইএমআই দিতে পারেনিও। আর যদি এই মাসে ইএমআই বাউন্স হয় তাহলে ব্যাংক থেকে এসে লাথি মেরে বার করবে ওদেরকে। আর তারপরে অনিন্দিতার মতন একটা মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওর। একটা একটা সিগারেট দে তো। মোহনের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল সুরেশ। যদিও ব্যাপারটাতে বেশ অবাক হলো মোহন, কারণ সাধারণত সুরেশকে কোনোদিনও সিগারেট খেতে দেখেনি মোহন। কি প্ল্যান তোর? দেখ সুরেশ, যদিও প্ল্যানটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আমি তোকে এতটুকু শিওর করতে পারি, এই মার্ডারে তোর বা আমার দুজনেরই নাম জড়াবে না। সুরেশ লম্বা ধোঁয়া ছেড়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু তোর প্ল্যানটা কি সেটা তো বল। দেখ সুরেশ, আগামী ডিসেম্বর মাসের ওই 7 তারিখে রাজশ্রীর রিসেপশন। হ্যাঁ তো দেখ, মিস্টার চ্যাটার্জি রিসেপশনে নিশ্চয়ই আসবে, কারণ মিস্টার চ্যাটার্জি আর যাই হোক রাজশ্রীর রিসেপশন মিস করবে না। মিস্টার চ্যাটার্জি মানে আমাদের সিইও? আরে হ্যাঁ, আবার কি? সিগারেট ধরাতে ধরাতে কথাটা বলল মোহন। ওনার আবার এই মার্ডারের সাথে কি সম্পর্ক? আরে ভাই, ওনারই তো সম্পর্ক। তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে অনিন্দিতার মার্ডারটা করবি তুই, কিন্তু ফাঁসবে ওই সিও। কিভাবে? দেখ সুরেশ, 7 তারিখে রাজশ্রীর রিসেপশন আছে, সেখানে আমি অনিন্দিতাকে নিয়ে যাব, আর সেখানে মিস্টার চ্যাটার্জিও আসবে। তুই তো মিস্টার চ্যাটার্জিকে চিনিস, কোচি মেয়ে দেখলে কিরম করে। হ্যাঁ, তারপর? তারপরে আমাদের আর কোনো কাজ নেই, যা করার অনিন্দিতাই করবে।
7th ডিসেম্বর। কি গো, তোমার হলো? আর কতক্ষণ ওয়েট করব? বিরক্তির সাথে ডাইনিং রুম থেকে চিৎকার করলো মোহন। এই তো আসছি। মোহন একবার নিজের হাত ঘড়িটার দিকে তাকালো। আজ মোহনের কলিগ রাজশ্রীর রিসেপশন সল্টলেক সেক্টর 3-তে। এই প্রথমবার অফিসের কোনো পার্টিতে অনিন্দিতাকে নিয়ে যাচ্ছে মোহন। আজ ভয়ঙ্কর ঠান্ডা। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা। এই চলো চলো, আমি রেডি। হঠাৎ মোহনের সামনে এসে দাঁড়ালো অনিন্দিতা। প্রথমটাতে মোহন একটু চমকে উঠল। এই ড্রেসটা কালই মোহন কিনে এনে দিয়েছিল অনিন্দিতাকে। কি গো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখবে বুঝি? কথাটা একটু বিরক্তির সাথে বলল অনিন্দিতা। কি করব বলো অনি, তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে। মোহন কাছে এসে অনিন্দিতাকে ছোঁয়ার চেষ্টা করলো। ন্যাকামি করো না তো, চলো দেরি হয়ে যাচ্ছে। বিরক্তির সাথে কথাটা বলল অনিন্দিতা। মোহনের গাড়িটা গিয়ে দাঁড়ালো একটি বড় রেস্তোরাঁর বাইরের গেটে। অনেক বড় প্রপার্টি। মোহনকে সিকিউরিটি গার্ড গাড়ি পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিল। তোমাকে বলেছিলাম এত ছোট ড্রেস আমার ফিট হবে না। তুমি সবকিছুতে এরকম জেদ করো বলে আজকে ওপরে উঠতে পারলে না। আর সেই জন্যই রাজশ্রী তোমার জুনিয়র হয়েও আজ তোমার বস। কথাগুলো একটু তাচ্ছিল্যের সুরে বলল অনিন্দিতা। ওহ, তুমি আবার শুরু করলে? একটু বিরক্ত হয়ে বলল মোহন। মোহন আর অনিন্দিতা এগিয়ে চলেছে হোটেলের বড় লবি পেরিয়ে ব্যাংকোয়েটের দিকে। অনেকেই পরিচিত মোহনের, কিন্তু একটা অবাক করা ব্যাপার, হোটেলের রিসেপশনিস্ট থেকে প্রত্যেকে হাঁ করে তাকিয়ে রয়েছে অনিন্দিতার দিকে। ব্যাপারটা চোখে পড়ল মোহনের। সত্যি আজ এই ড্রেসটা পরে যেন স্বর্গের পরী বলে মনে হচ্ছে অনিন্দিতাকে। আজ বরঞ্চ অনির সামনে নিজেকে খুব তুচ্ছ বলে মনে হলো মোহনের। আরে মোহন যে, এত দেরি করলি কেন? রাজশ্রী এগিয়ে এসে হাত মেলালো মোহনের সাথে। রাজশ্রী, আমার বউ অনিন্দিতা। অনি, রাজশ্রীর কথা তো তোমাকে প্রায়ই বলি। বাড়িতে আপনার কথা খুব হয়। এই হোটেলে ঢোকার সময় ওকে আপনার কথাই বলছিলাম। মৃদু হেসে কথাটা বলল অনিন্দিতা। গুড ইভিনিং রাজশ্রী, কংগ্রাচুলেশনস। হঠাৎ যেন ঘোর কাটল রাজশ্রী। এ কি, কোম্পানির সিইও মিস্টার চ্যাটার্জি দাঁড়িয়ে আছে তার পেছনে। একটু ইতস্তত করলো রাজশ্রী, নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, আমি তো জানতাম আপনি আসবেন। হ্যাঁ, মুম্বাইয়ের মিটিংটা ক্যান্সেল হয়েছে কালকের। কথাটা একটু বিরক্তি সুরে বললেন মিস্টার চ্যাটার্জি। আরে মোহন যে, কি খবর? যদিও মোহনকে মিস্টার চ্যাটার্জি গুড ফর নাথিং বলেই মনে করে। মোহন বিগত 10 বছর ধরে কোম্পানির একই পোস্টে কাজ করছে। গুড ইভিনিং স্যার, আমার স্ত্রী অনিন্দিতা। অনি, ইনি মিস্টার চ্যাটার্জি। গুড টু সি ইউ ইন ইভিনিং মিস্টার চ্যাটার্জি। অনেক শুনেছি আপনার ব্যাপারে মোহনের কাছ থেকে। মৃদু হেসে কথাটা বলল অনিন্দিতা। মিস্টার চ্যাটার্জি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। তার সামনে যেন দাঁড়িয়ে আছে স্বর্গের কোনো টানা কাটা পরী। টানা টানা দুটো চোখ, সরু সরু ভুরু, খোলা দুধে আলতা রঙের পিঠ, উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখা যাচ্ছে হালকা আস্তরণের নিচে। ভারী নিতম্ভ লাল ঠোঁট আর এক মায়াবী হাসি লেগেই আছে সেই ঠোঁটে। মিস্টার চ্যাটার্জি জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছেন। ওনার স্ত্রী গত বছর ব্লাড ক্যান্সারে মারা গেছেন। আজ অনিন্দিতাকে দেখে তার যেন মোহনের ওপর হিংসা হলো, কিন্তু বেশি কথা বাড়ালেন না তিনি। গুড টু সি ইউ বোথ, এনজয় দ্য ইভিনিং। মিস্টার চ্যাটার্জি জীবনে অনেক বড় একটা সময় কাটিয়েছেন নিজের কর্মব্যস্ততার মাঝখানে। আজ তিনি পৌর, বয়স যদিও 50, তবে
নিজেকে আয়নার সামনে দাঁড়ালে 70 বছরের বুড়ো বলে মনে হয়। নিজের অসুস্থ স্ত্রীর পেছনে কেটেছে অনেক সময়, কিন্তু তার কোম্পানির একজন নন পারফর্মার ছেলের স্ত্রীকে দেখে আজ তার মনে হলো ভগবান যেন সমস্ত রূপ দিয়ে তৈরি করেছেন ওই মেয়েটাকে। মোহনকে ভাগ্যবান বলে মনে হলো ওনার। মিস্টার চ্যাটার্জিকে ঘিরে রয়েছে একটা ভিড়, কিন্তু আজ তার চোখ বারবার চলে যাচ্ছে ভিড়ের কোণে দাঁড়িয়ে থাকা এক অল্প বয়সী তরুণীর উপর। মিস্টার চ্যাটার্জি একবার নিজের মনে মনে সেই অল্প বয়সী তরুণীর সাথে কাম তৃপ্তির কথা মনে করতেই তার জিভে জল এলো। কি গো, তুমি তো বলেছিলে মিস্টার চ্যাটার্জির অনেক বয়স? কথাটা বলেই স্ট্রতে চুমুক দিল অনিন্দিতা। তোমার কি ওনাকে দেখে কচি খোকা বলে মনে হয়? আর কি ছলে কথাটা বলল মোহন। যাই বলো, পার্সোনালিটি আছে ভদ্রলোকের। মিস্টার চ্যাটার্জি যে ঘন ঘন অনিন্দিতার দিকে তাকাচ্ছেন তা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। এতক্ষণে চোখে চোখ পড়তেই মৃদু হেসে স্ট্রতে ঠোঁট দিল অনিন্দিতা। রহস্যময় দুটি চোখ চেয়ে রয়েছে মিস্টার চ্যাটার্জির দিকে। রাত 11টা। এই জন্যই আমি তোমার সাথে কোথাও বেরোতে চাই না। এখন এত রাতে কোথায় গাড়ি পাবো বলো তো? কথাটা একটু বিরক্তির সাথে বলল অনিন্দিতা। মোহন গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই স্টার্ট করা যাচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে বন্ধ হয়ে গেল গাড়িটা। গাড়িটা মোহন সেকেন্ড হ্যান্ড কিনেছিল, কিন্তু বেশ ভালোই চলছিল। এই প্রবলেমটা আগে কখনো হয়নি। এখন প্রায় রাত 11টা। এই জায়গাটা একটু নির্জন, রাস্তাঘাট একদম ফাঁকা। হঠাৎ মোহনের চোখ পড়ল একটা বড় গাড়ি এই দিকেই আসছে। গাড়িটা এবার ওর গাড়ির একদম কাছে এসে থামলো। আরে মোহন যে, এখানে দাঁড়িয়ে কেন? গাড়ি থেকে নামলেন স্বয়ং মিস্টার চ্যাটার্জি। মোহন প্রথমে কেমন যেন ভূত দেখার মতন চমকে উঠল ওনাকে দেখে। স্যার, স্যার আপনি? না মানে গাড়িটা হঠাৎ। মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ আমাকে একটু নিউ টাউনে ড্রপ করে দেবেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কথাটা একটু অনুনয় সুরে বলল অনিন্দিতা। কথাটা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল মোহনের। এ কি কাণ্ড! সে তো নয় ঠিক আছে, কিন্তু মোহন, এখানে তো কাছাকাছি কোনো গ্যারেজ খোলা পাবে না তুমি? স্যার সরি, কিছু মনে করবেন না। আপনাকে আর এত রাতে কষ্ট করতে হবে না, আমরা কিছু একটা অ্যারেঞ্জ করে নেব। এই কারণেই মোহন আমি তোমাকে সবসময় বলি লাইফে একটু সিরিয়াস হও। একটা মেয়েকে নিয়ে তুমি এখন এই ঠান্ডায় এখানে দাঁড়িয়ে থাকবে? মোহন যেন লজ্জায় ঘেন্নায় মাথা হেঁট করে রইল। এর মধ্যে যে ঘটনাটা ঘটল, মোহন বা মিস্টার চ্যাটার্জি তার স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। অনিন্দিতা হঠাৎ মিস্টার চ্যাটার্জির গাড়ির ভেতরে ঢুকে বসল। যদিও ব্যাপারটা কাকতালীয়, মিস্টার চ্যাটার্জি যেন মনে মনে খুশি হলেন। স্যার, আপনার যদি সমস্যা না হয় ওকে একটু যাওয়ার পথে ড্রপ করে দেবেন? আমি আমার বন্ধুকে ফোন করেছি, ও বাইক নিয়ে আসছে। ওকে মোহন, বি কেয়ারফুল ফ্রম নেক্সট টাইম। গাড়ি ঠিক হলে আমাকে ফোন করবে, আমি অনিন্দিতাকে বাড়িতে ড্রপ করে দেব। গাড়ি ছুটে চলেছে। এখন রাত্রি প্রায় 11:30। রাস্তাঘাট একদম খালি। আর ইউ ফিলিং বেটার? কথাটা একটু সাহস করে জিজ্ঞাসা করলেন মিস্টার চ্যাটার্জি। ইয়েস মিস্টার চ্যাটার্জি, এখন একটু বেটার ফিল করছি। কিছুক্ষণ চুপ থাকার পর অনিন্দিতা প্রশ্ন করল, আচ্ছা, আপনি আর বিয়ে করেননি কেন মিস্টার চ্যাটার্জি? ইউ আর স্টিল সো ইয়ং। আসলে
আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম আমি আর বিয়ে করব না। আর মেয়ে এখন বড় হয়েছে, কলকাতাতে সবে এসেছে লন্ডন থেকে। ইস, আমার নিজের জন্য খুব খারাপ লাগছে। কিন্তু কেন অনিন্দিতা, হোয়াটস রং উইথ ইউ? আমার জন্য আপনার পার্টিটা এনজয় করা হলো না। কথাটা বলে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো অনিন্দিতা। কেন? তোমার মতন একজন স্মার্ট সুন্দরী মেয়ের দিকে তাকানো কি অপরাধ? আর এইসব পার্টিতে চেনাশোনা যারা এসেছিল তারা কেউই আমাকে পছন্দ করে না। সবাই পেছনে গালিগালাজ করে আর সামনে খালি স্যার স্যার করে। তাই বলে মিস্টার চ্যাটার্জি সারা পার্টি ধরে পরের বউকে দেখে গেলেন? হ্যাঁ? কথাটা বলেই খিলখিল করে হেসে উঠল অনিন্দিতা। সরি মিস্টার চ্যাটার্জি, আই এম কিডিং। গাড়িটা বাদিকে নিন, ওই সামনের অ্যাপার্টমেন্টে আমাদের ফ্ল্যাট। মিস্টার চ্যাটার্জির বড় গাড়িটা এসে দাঁড়ালো নিউ টাউনের একটি বহুতল আবাসনের সামনে। মিস্টার চ্যাটার্জি সত্যি অবাক হলেন, কিভাবে মোহনের মতন একটা নন পারফর্মার এত দামি জায়গায় ফ্ল্যাট নিয়েছে। মিস্টার চ্যাটার্জি, প্লিজ ভেতরে আসুন, আমাদের অ্যাপার্টমেন্ট 4th ফ্লোরে। মৃদু হেসে কথাটা বলল অনিন্দিতা। নো থ্যাঙ্কস, অন্য কোনো দিন আসা যাবে। মেয়ে বাড়িতে একা আছে। এ মা, তাই বললে হয় নাকি? আপনি ভেতরে আসেননি শুনলে মোহন কিন্তু খুব রাগ করবে। আর এতটা যখন এলেন, আমার হাতের 1 কাপ গরম কফি এই ঠান্ডায় আপনার খারাপ লাগবে না। প্লিজ ভেতরে আসুন। কথাটা বলে অনিন্দিতা প্রায় মিস্টার চ্যাটার্জির হাত ধরে ভেতরে নিয়ে এলো। অনিন্দিতা দরজা খুলে মিস্টার চ্যাটার্জিকে ডাইনিং রুমের সোফাতে গিয়ে বসালো। আপনি বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মিস্টার চ্যাটার্জির বয়স হয়েছে, তবে এইভাবে কোনোদিন একটি অল্প বয়স্ক মেয়ের জন্য তার বুকের ভেতর এরকম তৃষ্ণা তিনি অনুভব করেননি। বাথরুম থেকে শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। মেয়েটির চোখ দুটি কেমন যেন মায়াবী, কিন্তু নিজের বুকের ভেতরে একটা যন্ত্রণা অনুভব করছেন মিস্টার চ্যাটার্জি। মোহনের মতন একটা নন পারফর্মার ছেলে যে কিনা তার কোম্পানিতে চাকরি করে একটা সামান্য পোস্টে, তার কাছে পৃথিবীর সবকিছু রয়েছে, অথচ মিস্টার চ্যাটার্জি কোম্পানির সিইও হওয়া সত্ত্বেও তার কাছে সবকিছু থেকেও কিছুই নেই। হ্যালো, হ্যাঁ, সবকিছু প্ল্যান মতোই হয়েছে। আমার টাকাটা রেডি রেখো। টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আগে পুরো কাজটা কমপ্লিট করো। হাতে পুরো 1 কোটি টাকা ক্যাশ পেয়ে যাবে। উনি এখন কোথায়? আমাদের ডাইনিং রুমে বসিয়ে রেখেছি। মোহন কোথায়? চলে আসবে না তো? আমার একটু সময় চাই, একটা প্রবলেম হয়েছে। আমার কিসের প্রবলেম? কাজটা যেন আজ রাতেই হয়ে যায়। এই বলেই ফোনটা কেটে দিল লোকটা। অনিন্দিতা এতক্ষণে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। আর মাত্র কিছুক্ষণ তার স্বপ্ন সত্যি হতে চলেছে। তার স্বপ্নের শহর নিউ ইয়র্ক, স্বপ্নের দেশ আমেরিকা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। অনিন্দিতা নিজের ভিজে নগ্ন শরীরকে আয়নার সামনে দেখল। সত্যি তুমি এতটুকু বদলাওনি। সেই 2 মায়াবী চোখ, সেই হিংস্রতা তোমার মধ্যে আজও আছে। এই আগুন পৃথিবীর কোনো পুরুষ নেভাতে পারবে না। মিস্টার চ্যাটার্জি অন্য মনস্কভাবে টেবিলে পড়ে থাকা একটা ভ্রমণ ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিলেন। তবে হঠাৎ কিছু একটা দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন তিনি। সামনে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। তার শরীরে রয়েছে শুধু একটি ভিজে টাওয়াল জড়ানো। ভিজে চুল লেগে আছে অনিন্দিতার নগ্ন পিঠে। হাঁটুর অনেক ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। মিস্টার চ্যাটার্জি উঠে দাঁড়ালেন। তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না।
ঠিক এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। কে কে এলো? হঠাৎ আগন্তুকের জন্য কেউই প্রস্তুত ছিল না। এখন আবার কে এলো? মোহন? কিন্তু ওর তো এত তাড়াতাড়ি আসার কথা নয়। কথাটা ভাবতে ভাবতেই অনিন্দিতার বুকের ভেতর কেমন কেঁপে উঠল, কিন্তু কেউ নিজের জায়গা থেকে নড়ল না। মিস্টার চ্যাটার্জি এই ঠান্ডায়ও কলকল করে ঘামছেন। এই রাস্কেলটা আর আসার সময় পেল না। মনে মনে কথাটা ভাবতেই পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছলেন মিস্টার চ্যাটার্জি। ওহ, সব পরিশ্রম চলে গেল। এইবার কি হবে? অনিন্দিতা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তুমি ভেতরে গিয়ে চেঞ্জ করে নাও, আমি দেখছি। মনে হয় মোহন এসেছে। কথাটা বলে মিস্টার চ্যাটার্জি দরজার দিকে এগোতে যাচ্ছিলেন। অনিন্দিতা চিৎকার করে উঠল, না মিস্টার চ্যাটার্জি, যদি অন্য কেউ হয়? আরে বাবা, অত ভয় পাওয়ার কিছু নেই। তুমি ভেতরে যাও, চেঞ্জ করে নাও। কাঁপা কাঁপা গলায় বললেন মিস্টার চ্যাটার্জি। অনিন্দিতা আস্তে আস্তে বেডরুমের দিকে এগোলো। মিস্টার চ্যাটার্জি এগিয়ে গিয়ে দরজা খুললেন। ওনার সারা শরীর ভয়ে উত্তেজনায় রাগে কাঁপছে, কিন্তু দরজা খুলে মিস্টার চ্যাটার্জি দেখলেন কেউ নেই। কি আশ্চর্য! মিস্টার চ্যাটার্জি বাইরের বড় লবিতে এলেন। মোহনদের ফ্ল্যাটটা অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে। মিস্টার চ্যাটার্জি এবার নিচের দিকে তাকালেন। না, কেউ নেই সেখানে। তাহলে কলিং বেল বাজালো কে? হঠাৎ অনিন্দিতার ফোনটা বেজে উঠল। মোহন ফোন করেছে। হ্যাঁ বলো, তুমি কি বেল বাজালে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো অনিন্দিতা। আরে তোমার কি মাথা খারাপ? সুরেশের বাইক নিয়ে আসার কথা ছিল, এখনো আসেনি। আমি তো ওখানেই দাঁড়িয়ে আছি, কতবার ফোন করছি, ফোনটাও ধরছে না। আচ্ছা, তুমি চিন্তা করো না সোনা, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি সুরেশকে লাইনে পাই কিনা। সেসব ছাড়ো, তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছেছো তো? অনি, আরে বাবা হ্যাঁ, আমার কোনো অসুবিধা হয়নি। মিস্টার চ্যাটার্জি এখন কোথায়? আমি আর মিস্টার চ্যাটার্জি তোমার জন্যই ওয়েট করছিলাম। তুমি এইসব নিয়ে একদম টেনশন করো না, আমি এই দিকে সামলে নিচ্ছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসো। আমার খুব টেনশন হচ্ছে তোমার জন্য। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা ঠিক করেই আসছি। লাভ ইউ অনি। লাভ ইউ টু বেবি। অনিন্দিতার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। তার মানে প্ল্যান কাজ করছে। সুরেশ কাল ভোরের আগে মোহনের কাছে পৌঁছতে পারবে।